সম্মানিত দর্শক, হোয়াইট নিউজ বাংলার আজকের বিশেষ টক শোতে আপনাদের স্বাগতম। ইসলামাবাদ পাকিস্তান স্টুডিও থেকে আমি আপনাদের সাথে আছি নিগার দিল নাহার, এবং আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা বাংলাদেশে বর্তমানে তীব্র বিতর্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের সাম্প্রতিক গ্রেফতার এবং প্রতিবেশী ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা। আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন ঢাকা থেকে বিশেষ অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান স্যার। আমরা এই ঘটনার বৃহত্তর প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের ভূমিকা এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কী পদক্ষেপ নিতে পারে তা অনুসন্ধান করব। চলুন তাহলে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। আমি প্রথম আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। স্যার, আপনার মতে ক্রমবর্ধমান বহিরাগত হস্তক্ষেপের মধ্যে বিশেষ করে ভারতের কাছ থেকে কিভাবে বাংলাদেশ তার রাজনৈতিক সার্বভৌমত্ব বজায় রাখতে পারে? ধন্যবাদ। আমাদের এখন বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে তার বিপক্ষে ভারত প্রচন্ড প্রোপাগ্যান্ডা শুরু করেছে। তাদের বিভিন্ন চ্যানেলস গুলোতে তারা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ মিথ্যাচার শুরু করেছে। বলে যে আমাদের এটা নাকি মৌলবাদী সরকার ক্ষমতায় আসছে, তারা হাসিনাকে বৈধ সরকার হিসাবে প্রজেক্ট করে। এমনকি ভারতে দুই একজন মুসলিম সমালোচক কিন্তু এক্সপোজ করে দিয়েছে ভারতকে, যে কিভাবে ভারত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করছে এবং আমাদের সার্বভৌমত্ব নিয়ে একেবারে যাদের বারবার তারা নাক গলাচ্ছে। তারা ধরে নিয়েছে যে গত 15 বছর যেভাবে তারা হাসিনাকে দিয়ে যা খুশি তা করিয়েছে সেটা সম্ভব হবে, কিন্তু সেটা তো সম্ভব হবে না। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8ম বৃহৎ দেশ। আমাদের ইকোনমি প্রথম 40টার মধ্যে রয়েছে ওয়ার্ল্ডে, এবং আমাদের অত্যন্ত ডাইনামিক ফরেন পলিসি, যেটা কিনা ইকোনমিক অ্যাক্টিভিটির উপর বেস করে হয়েছে। ভারত আমাদের ডক্টর ইউনূসকে অত্যন্ত অপমানজনক ভাষায় তাকে ব্যাখ্যা করে, এবং ভারতীয় যে পশ্চিম বাংলায় বিশেষত তারা দাবি করছে যে বাংলাদেশে নাকি জেনোসাইড হয়েছে। অথচ আমাদের এখানে কিন্তু হিন্দুরা সবচেয়ে স্বাচ্ছন্দ্যে রয়েছে এবং ভালোভাবে রয়েছে। এবং এই দিক থেকে চিন্তা করতে গেলে আমাদেরকে এখন বন্ধু রাষ্ট্রদের সাথে সহযোগিতা বাড়ানো দরকার। আমরা এখন যেসব দেশের সাথে আমাদের নিরাপত্তা সম্পর্ক বাড়ানো যায় সেই সব দেশের সাথে আমরা যোগাযোগ করছি, যেমন চীন এবং পাকিস্তান। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও পৃথিবীর অন্যান্য মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ, টার্কি, মালয়েশিয়া, ইরান, এইসব দেশের সাথেও আমাদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা আশা করব যে খুব শিগগিরই এই ভারতের এই আগ্রাসনী মনোভাব আমরা কাটায় উঠতে পারবো, কেননা আমাদের যথেষ্ট শক্তি রয়েছে। আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন এখন স্বাভাবিক হতে চলেছে। আমাদের যে আগেকার সরকার যেভাবে আমাদের লুট করেছে, কোটি কোটি টাকা ডলার্স তারা বিদেশে পাচার করেছে, তার কারণে আমাদের ব্যাংকিং সেক্টর এফেক্টেড হয়েছে, এবং যার ফলে ভারত বারবার অপপ্রচার করছে যে বাংলাদেশের ইকোনমি নাকি কল্যাপস করে যাবে। কিন্তু এখন যেহেতু আমরা সেটা কাটিয়ে উঠেছি, এবং যেহেতু আমরা এখন খুবই কার্যকরভাবে আমাদের রেমিটেন্স আসছে বাইরে থেকে, সেই কারণে ভারত এখন ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তারা অন্য পথ ঘুরেছে। শোনা যাচ্ছে যে তারা এরকম হুমকি দিয়েছে যে চিকেন স্নেক করিডোরে তারা বাংলাদেশের টেরিটরি দখল করে দিবে। তাদের সেনাবাহিনীর কর্তৃক আবার তারা আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ডিস্টার্ব করা শুরু করেছে। তারা ইনসার্জেন্সিকে এনকারেজ করছে, এবং এই ব্যাপারে বাংলাদেশ সরকার এবং আমাদের সামরিক বাহিনী অত্যন্ত দ্রুত গতিতে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভারতের কাছ থেকে আমরা যতদিন এই বিজেপি সরকার রয়েছে, আমরা খুবই একটা নিরাপত্তাহীন
পরিস্থিতি তারা তৈরি করবে এবং মিথ্যাচার চালিয়ে যাবে। ফরচুনেটলি আমাদের এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, ভারত মনে করছে যে ট্রাম্প ওত নিলে তখন নাকি ট্রাম্প ভারতের কথা অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে। তো এখন দেখা যাক আমাদের কূটনীতি কিভাবে কাজ করে এবং ভারতের এই যে এইসব ডিপ্লোমেসি, সেখানে পৃথিবীর কোনো দেশ থেকে ভারত কোনো সমর্থন পায়নি। আমরা প্রত্যেকটা দেশের সাথে, এমনকি পার্শ্ববর্তী হিন্দু দেশ নেপাল, তারপর ভুটান, তারাও নীরবে আমাদের পক্ষে রয়েছে। এখন পাকিস্তানের অবস্থান কি আমি অবশ্য সঠিক বলতে পারবো না। স্যার, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের মতো মামলার ফলে কথিত ভারতীয় গোয়েন্দাদের ভূমিকা বিবেচনা করে বাংলাদেশ কিভাবে তার সীমান্ত রক্ষা করতে পারে এবং বিদেশি হস্তক্ষেপ রোধ করতে পারে? দেখেন, ওই যে চিন্ময় ওই লোকটা, তার পরিচয় এখন বের হয়ে আসছে। তিনি একজন অত্যন্ত মানে চরিত্রহীন যৌন লম্পট, এবং তাকে ওই ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে। সে এখন ইস্কনে নেই, এবং তার যে নারী লিপ্সা এবং তার যে ছোট ছেলেদের প্রতি তার যৌন লিপ্সা, এগুলো স্বয়ং ইস্কন পাবলিসাইজ করেছে। ভারত এগুলো জানে, কেননা ভারতের বিভিন্ন গণমাধ্যমে এখন এই বাস্তবতাটা উঠে আসছে। তারপরেও ভারতের সরকারি মিডিয়া তাকে ব্যবহার করছে বাংলাদেশে। অথচ এইখানে হিন্দুরা তাকে মুক্তি দেওয়ার দাবি করতে যে একজন লয়ার, একজন ইয়াং খুবই প্রমিজিং বাংলাদেশি লয়ারকে কিডন্যাপ করে হত্যা করেছে নৃশংসভাবে হিন্দুরা তাকে হত্যা, এবং এটা ক্যামেরায় ধরা পড়েছে, এবং এর ফলে অনেকে বেশ কিছু হাতে নাতে ধরা পড়েছে, অ্যারেস্টেড হয়েছে। এরা ওই মৌলবাদী উগ্র হিন্দু, এদের ধরার ফলে ভারত এখন বেকায়দায় পড়ে গিয়েছে, এবং খুব শিগগিরই আমরা সত্যটা বের করে আসব। ফরচুনেটলি আমাদের পশ্চিমের দেশগুলো, তাদের গোয়েন্দা প্রক্রিয়া খুবই কার্যকর। আমেরিকান যে ইন্টেলিজেন্স, তারা সব সত্যগুলো জানে, এবং সেদিক থেকে কালকেও ভয়েস অফ আমেরিকা বলেছে তাদের বাংলা প্রোগ্রামে, এবং এটা তাদের স্ক্রলে ছিল টেলিভিশনে, তারা বলেছে যে বাংলাদেশে হিন্দুরা কখনো এখন যতখানি নিরাপত্তায় রয়েছে, কখনো তারা এতখানি নিরাপত্তা এনজয় করেনি। এটা ছিল ভয়েস অফ আমেরিকা কালকে সন্ধ্যায়, এবং এতেই বোঝা যায় যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই যে আমাদের সম্পর্কে যে পজিটিভ এবং অবজেক্টিভ ইমেজ, সেটা ফুটে ওঠায় ভারত খুব একটা সুবিধা করতে পারছে না। স্যার, বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা রয়ের কিন্তু একটা বড় হস্তক্ষেপ আছে এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে তারা কিন্তু বারবার হুমকি দিচ্ছে যে তারা ভারত বাংলাদেশ সীমান্তে আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ কি কি পদক্ষেপ নিতে পারে এই আক্রমণ থেকে বাঁচার জন্য? দেখেন, আমাদের সেনাবাহিনী এখন যথেষ্ট কার্যকর অবস্থানে চলে আসছে, এবং ভারত যেভাবে চিন্তা করে এত সহজ হবে না। আমাদের যে সেনাবাহিনীর তৎপরতা, এবং ইদানিং গত কয়েক মাসে আমরা প্রচুর অস্ত্র ক্রয় করেছি, এবং তার পাশাপাশি আমরা অনেক ভালো মানের মিসাইলস ক্রয় করেছি। আমাদের গোয়েন্দা তৎপরতা যথেষ্ট উন্নত, এবং তারা পার্বত্য চট্টগ্রাম এবং চিকেন স্নেক করিডোর, সেখানে ভারত একটা বিরাট সৈন্য মোতায়েন করেছে সংখ্যক। তারা তাদের হাসিমারা এয়ার বেসে SS-400 মিসাইলস ডিপ্লয় করেছে, এটা তারা দাবি করছে, এবং তাদের রাফেল জেট বিমান ওইখানে তারা নিয়োগ করেছে। তারা বলছে যে এটা খুব সামান্য সময়ে তারা বাংলাদেশের এই উত্তরাঞ্চল তারা একেবারে দখল করে নিতে পারে ইচ্ছা করলে। এরকম সরাসরি থ্রেট দেওয়ার ফলে আমরা অত্যন্ত আর্জেন্ট বেসিসে আমাদের যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে ফেলে দেয়া লালমনিরহাট বিমান ঘাঁটি, যে সেটা এখন আবার আমরা সচল করছি, এবং এটা হবে এশিয়াতে দ্বিতীয় সেকেন্ড বিগেস্ট এয়ারবেস। এই 3টা সেকশনস থাকবে,
একটা হচ্ছে নর্মাল ফ্লাইটস অপারেট করার, সেকেন্ডটা হচ্ছে এয়ার বেস হিসেবে ডিফেন্স এয়ারফোর্স অপারেট করার, আর আরেকটা অংশ হচ্ছে ট্রেনিং পারপাজের জন্য। এই এয়ার বেসটার কার্যকারিতা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা শোনা গিয়েছে কাতার সরকারের কাছ থেকে একটা ভালো সহযোগিতা আমরা পেয়েছি। তবে চীন এখনো সরাসরি ইনভলভ হয়নি। চীনকেও আমরা হয়তো ইনভলভ যদি করি, এখন ভারত দাবি করছে যে এখানে বাংলাদেশ তার নিজস্ব যে এয়ার পাওয়ার সেটা তাদের জন্য কোনো হুমকি না। তবে আমরা যদি আরো অন্য বাইরের এয়ার ফোর্সকে এখানে সুযোগ করে দেই, তখন ভারতের জন্য দুশ্চিন্তা হবে। ভারত বাংলাদেশের কাছে কড়া আপত্তি জানিয়েছে এই এয়ার বেসের ব্যাপারে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট সেই আপত্তিকে কোনো পাত্তা দিচ্ছে না, কারণ এটা আমাদের জায়গা, আমাদের জায়গায়, এবং সেটা বর্ডারের যত কাছেই হোক না কেন বাংলাদেশ তার সিদ্ধান্ত অটুট রয়েছে। এছাড়া আমাদের তথ্য মাধ্যম এখন এতদিন অনেকটা নিষ্ক্রিয় ছিল, ভারতের পাল্টা জবাব দেয়নি। এখন আমরা ভারতকে পাল্টা জবাব দিচ্ছি। আমাদের এখন প্রচুর সহযোগিতা পাচ্ছি আমরা মুসলিম বিশ্ব থেকে। এইদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আমাদের কে সহযোগিতা করছে, এবং আমরা আশা করি যে ভারত তার এই ভুল পথ থেকে নিবৃত্ত হবে, এবং এটা অলরেডি কিন্তু ভারতের গণমাধ্যম বাস্তবতা জানতে পেরেছে। তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে বাংলাদেশে, হিন্দুরা এখানে ক্লিয়ারলি সত্যি কথাগুলো জানিয়ে দিয়েছে, এবং তারা যে এখানে একেবারে স্বাভাবিকভাবেই তাদের জীবনযাপন করছে এ কথা এখন পশ্চিম বাংলা, কলকাতা সহ বিভিন্ন জায়গায় সবাই জানে। কিন্তু ভারত তারপরেও আমাদের জন্য সম্পূর্ণভাবে ভিসা বন্ধ করে দিয়েছে। আপনি হয়তো জানবেন যে কলকাতার বেশিরভাগ জায়গায় এখন বাংলাদেশি ক্রেতা না থাকায় তাদের দোকানপাটগুলো হাহাকার করছে। তাদের নিজেদের টেলিভিশনেই আমরা দেখি তাদের হোটেলগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এবং তাদের বিভিন্ন নামকরা ভালো ভালো রেস্টুরেন্টগুলা কলকাতা শহরে, সেখানে কোনো কাস্টমার নেই, কেননা তারা বাংলাদেশিদের উপরই নির্ভর করত। লক্ষ লক্ষ বাংলাদেশি পর্যটকরা কলকাতা এবং ভারতের বিভিন্ন জায়গা ভ্রমণ করত, এবং আমরা স্পেশালি ভারতীয় যে হসপিটালগুলা, ভালো উচ্চমানের হসপিটালগুলা, তারা কিন্তু তাদের একটা বড় ইনকামের পথ হচ্ছে বাংলাদেশি রুগীদের মাধ্যমে। এখন ভিসা বন্ধ করে দেয়, তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারছে, এই কথা তারা নিজেরাই এখন স্বীকার করে। স্যার, প্রতিবেশী দেশ ভারতের সম্ভাব্য অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে নিজেকে রক্ষা করতে বাংলাদেশ তার কি কি কূটনৈতিক ও প্রতিরক্ষা কৌশলগুলোকে শক্তিশালী করতে পারে, মানে কূটনৈতিকভাবে কি কি ভাবে আরো কৌশল অবলম্বন করা যেতে পারে, যদি একটু বলতেন এই ব্যাপারে। আমরা তো, আমি যেটা বললাম যে বিভিন্ন মুসলিম দেশ এবং পশ্চিমা দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক, ডক্টর ইউনূসের সম্পর্ক আরো গভীর হয়েছে, কেননা ডক্টর ইউনূসের যে ইন্টারন্যাশনাল ইমেজ, তাতে উনি যা বলেন সাথে সাথে ওনার জন্য সব দুয়ার খুলে যায়। আমেরিকান সেনেটে রিপাবলিকান সেনেটররা পর্যন্ত ডক্টর ইউনূসকে প্রচন্ড শ্রদ্ধা করে, এবং আপনি হয়তো জানবেন যিনি কংগ্রেশনাল মেডেল অফ অনার তিনি পেয়েছিলেন, শুধু ডেমোক্রেটস না, রিপাবলিকানদের সাপোর্ট হচ্ছিল। তবে আমি এখানে একটা কথা না বলে পারছি না যে আপনাদের এখানে যে পাকিস্তানের রাষ্ট্রদূত, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, কেননা উনি অত্যন্ত বিমুখ, এবং আমি এত পরিচিত একজন স্কলার, আমার সাথে প্রাক্তন পাকিস্তানের হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকী অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল। এখনো আমরা প্রত্যেক দিন যোগাযোগ রাখি। জনাব রফিউজ্জামান সিদ্দিকী আমার কাছ থেকে অনেক তথ্য জেনে নেন, কিন্তু আনফরচুনেটলি আপনার সৈয়দ মারুফ উনিও অনেক কাজ করছেন, হয়তোবা আপনার সাথে ওনার যোগাযোগ নেই। উনিও ভালো ভালো কাজ করছেন বাংলাদেশ পাকিস্তানের সুসম্পর্ক গড়ে তোলার জন্য। তো ইনশাআল্লাহ আপনার সাথে ওনার যোগাযোগ হয়ে যাবে।
বাংলাদেশ কিভাবে তার জাতীয় স্বার্থ রক্ষা করতে এবং বিদেশি হস্তক্ষেপ রোধ করতে আঞ্চলিক অংশীদারিত্ব ব্যবহার করতে পারে, বিশেষ করে চীন, পাকিস্তান এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে? আমরা আমাদের আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করার প্রক্রিয়া আগেও সচল রেখেছি, এখনো রাখছি। ডক্টর ইউনূস কিন্তু বারবার বলে এসছে, জাতিসংঘে যেও বলে আসছে যে সার্ককে সচল করতে হবে, এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল পূর্ণ সহযোগিতা দিয়েছে সার্ককে সচল করতে, কিন্তু ভারত সেখানে বাধা দিচ্ছে। ভারত সার্কের ধারণাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা পাকিস্তানকে বাদ দিতে চায়, এবং পাকিস্তানকে বাদ দিয়ে তারা পূর্ব এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ায় বিমস্টেক নামে একটা সংগঠনকে সচল করতে চায় বাংলাদেশ। তো এই ব্যাপারে বাংলাদেশ খুব একটা বাস্তব আশা দেখছে না। এগুলো অনেকটা, মোট কথা হচ্ছে আমরা অন্যান্য সংগঠনের সাথে যোগাযোগ করছি, যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশ মিলে আলাদা শিপিং লাইন তৈরি করেছে, যাতে ভারতের পোর্টের সাথে আমাদের যোগাযোগ না করলেও চলবে। এবং এছাড়াও আমরা এই যে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো সাথে আমরা যোগাযোগ করছি, যাতে আমরা আসিয়ানে যোগ দিতে পারি, এবং আসিয়ান থেকে ভালো ইয়ে সাড়া পাওয়া গেছে। বাংলাদেশের যে সিভিল সোসাইটি এবং যারা এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি বিদেশে রয়েছে, তারাও অনেক অ্যাক্টিভ, এবং তারাও বাংলাদেশে, পশ্চিমা বিশ্বে তারা যথেষ্ট উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যার ফলে আমাদের আঞ্চলিক সহযোগিতার মাত্রাকে আরো গড়ে তুলতে তাদের সাহায্য আমরা পাচ্ছি। আমাদের অত্যন্ত ট্যালেন্টেড কিছু ব্যক্তি যারা ওয়েস্টার্ন কান্ট্রিজে চাকরিরত ছিল, তারা এখন আস্তে আস্তে কিছু কিছু তারা যোগ দিচ্ছে, যাতে এই যে আগের সরকারের যে একটা বড় রকমের প্রভাব ছিল আমলাতন্ত্রে ও অনেকাংশে সামরিক বাহিনীতে, নিরাপত্তা বাহিনীতে, সেই প্রভাব মুক্ত করে আমাদের বর্তমান সরকারকে একেবারেই ভারতের যে ক্ষতি করার প্রবণতা, সেখান থেকে আমরা বের হয়ে আসতে এখনো চেষ্টা করছি। স্যার, আমি আপনাকে লাস্ট কোশ্চেন করতে চাচ্ছি। কৌশলগতভাবে ঘটনার প্রতিক্রিয়া জানাতে ভারতের সাথে আঞ্চলিক সংঘাতে উত্তেজনা বৃদ্ধি এড়াতে বাংলাদেশ কি ব্যবস্থা নিতে পারে? কৌশলগতভাবে দেখেন, আমি মনে করি যে চীনের সাথে আমাদের সম্পর্ককে আরো কার্যকর করা উচিত। বাংলাদেশের যে বর্তমানে আমরা চীনের সাথে কতখানি কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছি, এটা এখনো অজানা। আমাদের বর্তমান যে সরকার দায়িত্ব রয়েছে, এটা নিয়ে তারা কোনো কথাই বলে না। আমার ধারণা, এবং আমার মতো আরো অনেক বিশেষজ্ঞদের ধারণা, যে চীনের সাথে অত্যন্ত কার্যকর গভীর সম্পর্ক করা প্রয়োজন, কিন্তু সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কিছুটা আপত্তি রয়েছে, সেটাও বিবেচনায় নিতে হয়। তারপর আমি বলবো যে চীনের সাথে আমাদের যে সম্পর্ক গড়ে উঠতে পারে, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে চীনের সাথে আমাদের সহযোগিতা আরো অনেক বৃদ্ধি করা উচিত। চীন আমাদের 2টি সাবমেরিন দিয়েছে, এবং তারা আমাদের একটা সাবমেরিন বেস গড়ে দিয়েছে, কিন্তু এটাকে আরো ডেভেলপ করা উচিত। চীনের যে পদচারণা বে অফ বেঙ্গলে, এবং আমাদের যে বার্মার সাথে সীমান্ত রয়েছে, সেখানে চীনকে সহযোগিতা করা, এটা কতখানি ডেভেলপ করেছে আমার ঠিক ধারণা নাই, তবে এদিকে আমাদেরকে আরো অনেক দূর এগোতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তর দিকে তিস্তা নদী, যেটা ভারত আমাদেরকে বারবার বছরের পর বছর তিস্তার পানি দেয়া থেকে আমাদেরকে আন্তর্জাতিক আইন তারা লঙ্ঘন করে যাচ্ছে। এখানে চীনকে অনেক আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু হাসিনা সরকার সেটা ভারতের চাপে ক্যান্সেল করে দিয়েছে। অবিলম্বে আমি মনে করি যে তিস্তা ব্যারেজে কাজ করার জন্য চীনকে আমন্ত্রণ জানানো উচিত, এবং পাশাপাশি উত্তরবঙ্গে আমাদের সামরিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে চীনকে আরো কার্যকারী ভাবে ব্যবহার করা উচিত।
এ ব্যাপারে চীনই হতে পারে, আর তাছাড়া টার্কি, মালয়েশিয়া এরা রয়েছে। পাকিস্তানের সীমাবদ্ধতার কথা আমরা জানি, যে তাকে বড় রকমের আভ্যন্তরীণ সংকট মোকাবেলা করতে হচ্ছে। আর তাছাড়া আমরা পাকিস্তানের সাথে খুব একটা, আমাদের যারা সিভিল সোসাইটি, যোগাযোগ নাই, কারণ আপনাদের রাষ্ট্রদূত এখানে কোনো যোগাযোগই করেন না, এবং উনি আমাদের কাছ থেকে এমন দূরত্ব রাখেন যেটা অতীতে কোনো রাষ্ট্রদূত এরকম আমরা কখনো দেখি নাই। এবং উনি ওই জুনিয়র ডিপ্লোম্যাটদেরকে ব্যবহার করেছেন যোগাযোগ করতে, যেটা অত্যন্ত অপমানজনক। কারণ আমি এত সিনিয়র একজন প্রফেসর, আমাদের ফরেন সেক্রেটারি নিজেই আমার ছাত্র, এবং আমাদের কূটনীতিক সার্ভিসে যারা রয়েছে বেশিরভাগই আমার সরাসরি ছাত্র। সেদিক থেকে দেখতে গেলে বয়সের দিক থেকেও একটা চিন্তা করা উচিত। উনি আমার সাথে ওনার কি এক সামরিক ব্যক্তির সাথে, একজন জুনিয়র ডিপ্লোম্যাট আমাকে তার সামরিক ব্যক্তির নাম্বার দিয়েছে। এমন আমি একজন প্রফেসর, আমি সামরিক ব্যক্তির সাথে কি কথা বলবো? স্বয়ং হাই কমিশনার বা ডেপুটি হাই কমিশনার যারা দায়িত্বশীল পদে, তাদের উচিত আমাদের সিভিল সোসাইটি আমার সাথে যোগাযোগ। কিন্তু এদিক থেকে আমি বলবো যে পাকিস্তানের রাষ্ট্রদূত কিন্তু আমাদেরকে একেবারে পুরাপুরি অ্যাভয়েড করেন। কেন উনি অ্যাভয়েড করেন এটা উনিই ভালো বলতে পারবেন। এবং এতে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের অনেকটা হয়ে ব্ল্যাঙ্ক, ঠিক অনেক কিছুই অজানা রয়ে গেছে, এবং আমরা ঠিক অন ডার্কে রয়েছি। সুতরাং পাকিস্তানের সহযোগিতা আমাদের সাথে কতটুকু সেটা মোটেও নির্ণয় করতে পারছি না, বিকজ আপনাদের রাষ্ট্রদূত আমাদেরকে কোনোভাবেই আজ পর্যন্ত কোনোভাবে যোগাযোগ করেনি, কিংবা কোনো আলোচনায় বসেননি। এটা আনফর্চুনেটলি আমাকে আপনাকে জানাতে হচ্ছে। দর্শক, আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশ কিভাবে তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে এবং বহিরাগত হস্তক্ষেপের জটিলতাগুলিকে ন্যাভিগেট করতে পারে সে সম্পর্কে মূল্যবান মতামত প্রদানের জন্য প্রফেসর ডক্টর শাহিদুজ্জামান স্যারকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিষয়টি ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক চাপের মুখে জাতীয় নিরাপত্তা ও ঐক্য বজায় রাখার প্রয়োজনীয়তার সময় উপযোগী অনুস্মারক হিসেবে কাজ করে। হোয়াইট নিউজ বাংলায় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এই বিষয়ে আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।